হ্যালো দর্শক বন্ধুরা, আইনের শাসনে আপনাদের আবারও স্বাগত। আজকের ভিডিওটি প্রত্যেকটি বাঙালির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকে সংবিধানের পঞ্চদশ সংশোধনী, যেটি অত্যন্ত বিতর্কিতও বটে, সেটি নিয়ে আলোচনা করা হবে এবং সংবিধানে যে বাংলাদেশের মানুষের ফান্ডামেন্টাল রাইটসগুলো প্রোটেক্ট করা আছে সেইগুলোর আইনি দিকগুলো নিয়ে আলোচনা করা হবে। সুতরাং ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনার এবং দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের সংবিধান মূলত বাংলাদেশের একটি মাদার লেজিসলেশন বা সমস্ত আইনের মাও বলা যেতে পারে। কেন বলছি সেটি ভিডিওতে আমি এক্সপ্লেন করব পরে। যাই হোক, বাংলাদেশের পঞ্চদশ সংশোধনীটি আসলে কি? এটি হলো 2011 সালে হাসিনা সরকার কর্তৃক গৃহীত একটি সাংবিধানিক সংশোধনী, যার মাধ্যমে বাংলাদেশের সংবিধানের বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটানো হয়েছে। এর মধ্যে প্রধানতম ছিল 1972 সালের মূল সংবিধানে ফিরে যাওয়া এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি করাই মূলত সব থেকে বিতর্কিত হয়েছে, যে কারণে এটি ফোকাস করে আজকে কথা বলার চেষ্টা করব। তাহলে চলুন একটু জেনে নেওয়া যাক যে এই সংশোধনীর মাধ্যমে কি কি অ্যামেন্ড করা হয়েছে। তার ভেতরে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট: সংবিধানের 58 BC-DE ধারাগুলো বিলুপ্তের মাধ্যমে মূলত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে বিলুপ্ত করা হয়। আরেকটি গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্ট হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে উল্লেখ করা হয়। তার পাশাপাশি মূল সংবিধানের ধর্মনিরপেক্ষ নীতি পুনঃপ্রতিষ্ঠা করা হয়, তবে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামের অবস্থান অপরিবর্তিত থাকে। যাই হোক, পঞ্চদশ সংশোধনীর আইনি ভিত্তি আসলে কি ছিল সেটির ব্যাপারে একটু জেনে নেওয়া যাক। এই সংশোধনী সংবিধানের 142 অনুচ্ছেদের অধীনে গৃহীত হয়, যা সংসদ সদস্যদের সংবিধান সংশোধনের ক্ষমতা প্রদান করে। তাহলে চলুন আমরা একটু দেখে আসি সংবিধানের 142 অনুচ্ছেদ আসলে কি বলছে। বাংলাদেশ সংবিধানের 142 ধারাটি মূলত সংবিধান সংস্কারের প্রক্রিয়া সম্পর্কে। সংসদে সংবিধানের কোনো ধারা বা অংশ সংশোধন, সংযোজন, প্রতিস্থাপন বা বিলুপ্ত করার প্রস্তাব করতে হলে সংসদ সদস্যদের কমপক্ষে 2/3 উপস্থিতির ভিত্তিতে প্রস্তাবটি অনুমোদন করতে হবে। অর্থাৎ ধারা 142 বলছে, সংবিধান পরিবর্তন করতে চাইলে বা যে কোনো চেঞ্জ আনতে চাইলে সংসদ সদস্যদের 2/3 মেজরিটি নিয়ে বা তাদের ভোট যদি সমর্থন দেয়া হয়, তাহলে সংশোধনী প্রস্তাব পাশ হবে। এরপর এটি রাষ্ট্রপতির অনুমোদন এর জন্য পাঠানো হবে এবং অনুমোদন হয়ে গেলে সংশোধনীটি কার্যকর হবে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, যদিও ধারা 142 দ্বারা সংসদদেরকে সংবিধান সংশোধনের ক্ষমতা প্রদান করা হয়েছে, তবে সংশোধনীটি যদি সংবিধানের মৌলিক কাঠামো বা মৌলিক অধিকারগুলোর পরিপন্থী হয়, তবে তা বিচার বিভাগীয় পর্যালোচনার আওতায় আসতে পারে। এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি কথা। সংসদে সংবিধান পরিবর্তন করা গেলেও সংবিধানের যে মৌলিক রাইটস, মৌলিক কাঠামো, এগুলোর পরিপন্থী যদি কোনো সংশোধনী আনা হয়, সেক্ষেত্রে কিন্তু এটি আদালত দ্বারা আবার পর্যালোচনা করা যেতে পারে। তো 2011 সালে শেখ হাসিনা সরকারের অগাধ মেজরিটি ছিল পার্লামেন্টে। তারা পার্লামেন্টে আইনটি পাশ করে, সংশোধন করে নেয়। সংবিধানের ধারা 26 উপধারা 1-এ বলা হয়েছে যে যদি কোনো আইন মৌলিক অধিকারের পরিপন্থী হয়, তবে সেটি বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ বাংলাদেশের যে কোনো আইন যদি বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, যেগুলো সংবিধান দ্বারা প্রোটেক্টেড আছে, সেগুলোকে ভঙ্গ করে, ভায়োলেট করে, সেক্ষেত্রে সেই আইনটি বা সেই আইনের ধারাটি, উপধারাটি বাতিল বলে গণ্য হবে। সংবিধান কিন্তু চমৎকারভাবে মানুষের ফান্ডামেন্টাল রাইটসগুলোকে এত সুন্দর করে এই আইনটির দ্বারা প্রোটেক্ট করে রেখেছে। এটি প্রত্যেকটি বাঙালির বোঝা খুবই 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 গুরুত্বপূর্ণ। এখন চলুন একটু দেখে নেওয়া যাক যে মানুষের ফান্ডামেন্টাল রাইটস কি। এই ফান্ডামেন্টাল রাইটস গুলোর লিস্ট আপনারা সংবিধানের ধারা 26 থেকে 47 ক অনুচ্ছেদ পর্যন্ত মৌলিক অধিকার সংক্রান্ত সমস্ত বিধান অন্তর্ভুক্ত করা আছে, আপনারা জেনে নিতে পারেন এবং আপনারা নিজে বিচার বিশ্লেষণ করতে পারেন যে বাংলাদেশের মানুষের রাইটস কিভাবে ভায়োলেট হয়েছে এতদিনে। যাই হোক, আমি কিছু গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল রাইটস এর লিস্ট আমি বলে দিচ্ছি। যেমন ধারা 27-এ বলা হয়েছে আইনের দৃষ্টিতে সমতা, 31-এ বলা হয়েছে আইনসম্মত সুরক্ষা, 28-29-এ বলা হয়েছে সমান অধিকার এবং সুযোগ, 39-এ বলা হয়েছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা ইত্যাদি। যাই হোক, এখন আমরা দেখে নিব যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের মানুষের কোন কোন অধিকার বিঘ্নিত হয়েছে। প্রথমেই বলা যেতে পারে জনগণের নিরপেক্ষ নির্বাচন পাওয়ার অধিকার, যেটি ধারা 39 বাক স্বাধীনতা ও ধারা 31 আইনানুগ সুরক্ষা এর মাধ্যমে প্রোটেক্টেড থাকে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, যেটি বাংলাদেশের মানুষ
জনগণকে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিত। এর মাধ্যমে জনগণের ভোটের অধিকার, যা সংবিধানের ধারা 39 বাক স্বাধীনতা ও ধারা 31 এর সাথে সম্পর্কিত, তা প্রশ্নের সম্মুখীন হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল একটি নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য। এটি গণতন্ত্রের মৌলিক ভিত্তি হিসেবে বিবেচিত হতো, যা সংশোধনীর মাধ্যমে বাতিলের ফলে জনগণের গণতান্ত্রিক অধিকার খর্ব হয়েছে বলে মনে করা হয়, এবং এটি প্রোটেক্টেড থাকে ধারা 11 গণতন্ত্র ও মৌলিক মানবাধিকার এর মধ্যে। তার পাশাপাশি ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার, রুল অফ ল, প্রপোর্শনালিটি এবং নেসেসিটি টেস্ট আইনের এই ফান্ডামেন্টাল দিকগুলোকে রিফ্লেক্ট করে না অথবা প্রশ্নবিদ্ধ করে। এই সংশোধনীটি মূলত বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজনীয় এবং সঙ্গতিপূর্ণ ছিল কিনা এটি কিন্তু খুব ভালোভাবে বিশ্লেষণ করা হয়নি, কারণ গত 16 বছরে তত্ত্বাবধায়কের উপস্থিতি ছাড়া যে নির্বাচনগুলো হয়েছে সেটি প্রত্যেকটি প্রশ্নবিদ্ধ, পক্ষপাত দুষ্ট, আনফেয়ার এবং অপোজিশন ছাড়া হয়েছে। বেশিরভাগ পার্লামেন্টারি সিটে বিনা ভোটে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের যে সদস্যবৃন্দ আছে তারা জয়ী হয়েছেন। পরিশেষে পঞ্চদশ সংশোধনী জনগণের কিছু মৌলিক অধিকারকে খর্ব করেছে কি করেনি, সংবিধানের মৌলিক কাঠামোগুলোকে ঠিক রেখেছে কি রাখেনি, এটি অবশ্যই আদালতে পর্যালোচনা হবে। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আশা করি যে বাংলাদেশের মানুষ তার ফান্ডামেন্টাল রাইটসগুলোকে ফিরে পাবে আদালতের মাধ্যমে। একটি স্বাধীন, ন্যায় নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। আর সংবিধানের ধারা 26 খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা, যেটি জনগণের মৌলিক অধিকার এবং সংবিধানের মৌলিক কাঠামো এর সাথে সাংঘর্ষিক যে কোনো আইনকে বাতিল হিসেবে ডিক্লেয়ার করে। সুতরাং সচেতন নাগরিক হিসেবে আপনাদের যে কোনো মৌলিক অধিকার যা সংবিধান প্রোটেক্ট করে, ধারা 26 থেকে শুরু করে 47 ক পর্যন্ত, যদি কোনোভাবে কোনো আইন দ্বারা ভায়োলেট হয় তাহলে আপনারা অবশ্যই উচ্চ আদালতের কাছে অভিযোগ নিয়ে যেতে পারবেন এবং আশা করি আইনের শাসন প্রতিষ্ঠা হবে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। যদি মনে হয় যে ভিডিওটি প্রত্যেকটি বাঙালি মানুষের জানা উচিত তাদের অধিকার এবং রাইটসের সম্পর্কে সচেতন হওয়ার জন্য, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।